হ্যালো বন্ধুরা, আজ যে গল্পটা বলবো, গল্পের শুরুটা শুনে কল্পনাও করতে পারবেন না যে গল্পের শেষে কি হতে যাচ্ছে। তো গল্প শুরু করি, আপনারা মনোযোগ দিয়ে গল্পটা শুনতে থাকুন। তো অপু আর দীপু হচ্ছে দুই বান্ধবী। ছোটবেলায় ওরা একই স্কুলে পড়তো। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে ভর্তি হলো, তখনই হুট করেই দুই বান্ধবীর বিয়ে হয়ে যায়। অপু ছিল উচ্চবিত্ত মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর দীপু ছিল উচ্চবিত্ত ঘরের মেয়ে। অপু অসম্ভব সুন্দরী ছিল, আর দীপু দেখতে খুব একটা সুন্দরী ছিল না। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে মধ্যবিত্ত ঘরের মেয়েদের মোটামুটি ভালো ফ্যামিলিতেই বিয়ে হয়, কিন্তু যে একটু সুন্দরী হলে। তো অপুর ক্ষেত্রে তা হয় না। অপু যতটা সুন্দরী ছিল সেই হিসাবে তার একদম হচ্ছে নিম্ন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে হয়। স্বামী হচ্ছে কসমেটিকের বিজনেস করে, ছোটোখাটো একটা কসমেটিকের দোকান আছে। এদিকে দীপু, যেহেতু সে উচ্চবিত্ত ঘরের মেয়ে, তবুও তার বেশ ভালো ফ্যামিলিতে হচ্ছে বিয়ে হয়। হাজব্যান্ড বিজনেস করে, হচ্ছে বড় বড় রকমের বিজনেস করে। তো যাই হোক, তো দীপুর হাজব্যান্ডের হচ্ছে 6 তলা বাড়ি ছিল। তো যেহেতু দুইজনের গলায় গলায় মিল, দুই বান্ধবীকে ছাড়া থাকতেই পারে না। তো বিয়েও হয়েছে একই শহরে, একই জায়গায় বাবার বাড়ি। তো দীপু বলে যে তুই এক কাজ কর, আমি আমার আমার বাসার একটা ফ্ল্যাটে তুই থাক, ভাড়া হচ্ছে পুরো পুরো ভাড়াটা দিতে হবে না। তো সে কথা শুনে তো অপু খুব খুশি হয়। তো অপু ওর স্বামীকে বলে চলো ওদের বাসায় আমরা ভাড়া থাকি। তা ওরা ভাড়া থাকে ওই বাসায়। তো ভাড়া আছে। আর দীপু বান্ধবীর কাছ থেকে মানে ন্যূনতম ভাড়াটা নেয়, অর্ধেকের মতো ভাড়া নেয়। তো এভাবেই চলছিল। তা হচ্ছে অপুর হয় হচ্ছে একটা কন্যা সন্তান, আর দীপুর কোনো সন্তানই হয় না। তো হচ্ছে যাই হোক, একদিন অপুর খুব আফসোস হতো দীপুর সংসার দেখে, বিলাসী জীবন দেখে। অপুর খুব আফসোস হতো যে এরকম আমাদেরও যদি একটু সংসারের ইনকাম ভালো থাকতো, আমিও এরকমভাবে জীবন উপভোগ করতাম। কিন্তু দীপু কখনোই ভালো মন্দ সব খাবার, যেটা ভালো কিছু রান্না করলেই সে তার বান্ধবীর বাসায় পাঠাবেই। তো এভাবে চলছিল। একদিন ঈদের সময়, ঈদ ঈদ আসতে, ঈদের সময় অপুকে শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য যেতে হবে। তো অপু একটা গহনার বাক্সতে কিছু গহনা ছিল। তো বললো যে এখানে 4.5 ভরি গহনা আছে, এই গহনাটা আমি সাথে করে নিয়ে যেতে যাচ্ছি না, মেয়ের জন্য রেখেছি। আমি আমার বা মানে পৈতৃক সূত্রে কিছু টাকা পাইছি, ওই টাকা দিয়ে গহনা কিনে রেখে দিয়েছি আমার মেয়ে রত্নার জন্য। ওর মেয়ের নাম ছিল, অপুর মেয়ের নাম ছিল রত্না। তো হচ্ছে গহনাটা দীপুর কাছে দিয়ে, গহনাটা মানে আমানত হিসেবে রেখে, হ্যাঁ হ্যাঁ, দীপু বলে অবশ্যই আমি তো বাসায় আছি, সমস্যা নাই, গহনা রেখে যা। তো ঈদ ঈদ আসে, ঈদ শেষ করে অপু যখন বাসায় আসে, আসার পর হচ্ছে দীপুর কাছে যেয়ে বললে যে দীপু গহনার বক্সটা দে, এখন আমি তো আসছি, গহনার বক্সটা দে। তারপর দীপু গহনার বাক্সটা বের করে দেয়। অপু নিয়ে বাসায় চলে আসে। আর দীপুর যেহেতু বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এই কারণে হাজব্যান্ডের সাথে সবসময় কথা কাটাকাটি, ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকতো। সংসারে খুব একটা শান্তি ছিল না। যাই হোক, অপু যখন বাসায় এসে গহনার বাক্স খোলে, তখন সে অবাক হয়ে যায় যে তার গহনাতে যে গহনাগুলো সব হচ্ছে সেম ডিজাইন, কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে গহনাগুলো সোনার না, ইমিটেশনের, সিটি গোল্ডের, মানে সোনার প্রলেপ দেয়া। তো তখন সে দৌড়ে যায় হচ্ছে দীপুর কাছে যেয়ে বলে, দীপু আমার গহনার বক্সে এরকম কেন, আমার গহনাগুলো এরকম কেন? তো দেখে বলে ঠিকই তো আছে। তো বলছে না, একটু স্বর্ণের দোকানে চল। তো বলছে স্বর্ণের দোকানে যেতে হবে কেন? বলছে না চল, স্বর্ণের দোকানে যাব, আমি একটু দেখতে চাই, হচ্ছে আমার কাছে কেমন জানি গহনাগুলো অন্যরকম লাগছে। দীপু নিজেকে মানে অসম্ভব, মানে
অপমানিত বোধ করে যে তার এত ক্লোজ ফ্রেন্ড তাকে এটা কি বলছে। তো যাই হোক, দীপু আর অপু মার্কেটে যায়, যে স্বর্ণের দোকানে যে তো দীপুর মাথা খারাপ হয়ে যায়। স্বর্ণের দোকানদার বলে যে এগুলো তো একটাও স্বর্ণের না, এগুলো সব সিটি গোল্ডের। তখন হচ্ছে অপু কাঁদতে কাঁদতে বলে আমি অনেক কষ্টের টাকা এটা এই গহনাগুলো বানিয়েছিলাম, তুই আমার গহনাগুলো এভাবে, আল্লাহ তো তোকে অনেক দিছে, তোর তো অনেক সম্পদ, তো তুই কেন হচ্ছে আমার এই ক্ষতিটা করলি। এই কথা বলে অপু বাড়িতে চলে আসে, দীপু আসে। তারপর অপু হচ্ছে একদম মানে খুব কাঁদতেছিল, আর খালি মানে ওর ভিতরে একটা ইয়া হয়ে যাচ্ছে যে ওর এত ক্লোজ বান্ধবী ওর সাথে এরকম করলো। যাই হোক, মাগরিবের ওই চিন্তা করতে করতে ও দুপুরের দিকে ঘুমিয়ে যায়। মাগরিবের সময় হইচই সুরে ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে শোনে যে হচ্ছে দীপু মানে অপুর বান্ধবী দীপু আর নেই। এখন স্বভাবতই মানে একটা মানে ও একটা ধাক্কা খায় যে এটা কি হলো। ও কল্পনাও করতে পারেনি যে এই ঘটনার কারণে সে দীপু মানে ফেসবুকে কিছু ভাষা ব্যবহার করা যাবে না, আপনারা বুঝে নেন যে দীপু স্ব ইচ্ছায় নিজে ইচ্ছায় যে পরকালে চলে যাবে, এটা হচ্ছে অপু কল্পনাও করতে পারেনি। তারপর অপু হচ্ছে যেটা হয় ওর ভিতরে হচ্ছে ভীষণ আত্মশোচনা, মানে ভীষণ আত্মশোচনা যে এটা কি অনুশোচনায় ভুগতে ভুগতে সে মানে পাগলের মতো হয়ে যায়। সে স্বপ্নে দেখে যে দীপু তার কাছে এসে মানে তার কাছে এসে পানি খেতে চাচ্ছে, মানে একদম মানসিক রোগীর মতো হয়ে যায় অপু। তো অপুকে ওই শেষে ওই বাড়িটা ওরা চেঞ্জ করে, কিন্তু অপু আর আগের মতো সুস্থ হয় না। সে সব সময় দেখতে খেয়াল করে যে তার বান্ধবী তার আশেপাশেই আছে, এবং এইভাবেই চলছিল। আর দীপুর হাজব্যান্ড আবার বিয়ে শাদী করে, দীপু মারা যাওয়ার পর আবার বিয়ে শাদী করে, আবার সে দিব্যি সংসার করতেছে। আর এদিকে বছর বছর চলে যায়, এরকমই অপু আর সুস্থ হয় না। তো একটু মোটামুটি প্রায় 10-15 বছর পর যখন একটু সুস্থ হয়, তখন ওই যে ওদের একমাত্র মেয়ে ছিল রত্না, যার জন্য গহনা বানাইছিল, যে গহনা নিয়ে এই কাহিনী। তো রত্নার হচ্ছে হুট করে একটা ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে এবং বিয়েও হয়। এত বিয়েতে ছেলে পক্ষ এত গহনা দেয়, পায়ের মাথা থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত সব স্বর্ণ গহনাগাটি দিয়ে বিয়েটা হয়। বিয়ের পরে হচ্ছে রত্নার শাশুড়ি বলে, মা তুমি হচ্ছে তোমার বাবার বাড়িতে হচ্ছে যাও, সবগুলো গহনা পরে যাবা। তারপর সে গহনা পরে আসে। তো আর কি অপু বলে যে তুই গহনা পরে আসতিস কেন, এতগুলো গহনা পরে এসব বাসায় আসে, তো শ্বশুরবাড়িতেই থাকবি, এরকম গহনা পরে আসবি না। পরের দিন মেয়েটা যখন হচ্ছে সব গহনা টহনা পরে শ্বশুরবাড়িতে যায়, তখন শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাড়াতাড়ি এসে আপনার মেয়েকে নিয়ে যান, আপনারা গহনা এরকম বদলে দিছেন কেন। সেম কাহিনী বহু বছর আগে অপুর সাথে দীপু যেটা করে, দীপু আর অপুর মধ্যে যেটা হয়েছিল, যে গহনা ওরা বলে হচ্ছে এগুলো তো, এই গহনাগুলো তো আমরা দিইনি, আমরা তো দিয়েছি গোল্ডের গহনা, কিন্তু বাবার বাড়ি থেকে আসলো তো হচ্ছে ইমিটেশনের গহনা পরে, সেম ডিজাইন। মানে এই মেয়েকে নিয়ে আর সংসার করবো না, হ্যান ত্যান। তখন আর কি অপুর মনে পড়ে যে হ্যাঁ, সে বহু বছর আগে সে দীপুর সাথে একটা অন্যায় করেছিল। সেদিন গহনাগুলো রাখতে দিয়েছিল দীপু, যে গহনাগুলো দীপুর কাছে রাখতে দিয়েছিল ওগুলো আসলে স্বর্ণের ছিল না, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল যাতে সে দীপুর কাছ থেকে কিছু গহনা, সোনার পরিমাণ টাকা নিতে পারে বা গহনা নিতে পারে। লোভে পড়ে গেছিল অপু, আর তার প্রায়শ্চিত্ত সে এই শেষে নিজের কন্যা সন্তানের সংসার শেষ হয়ে গেল। আর প্রায়শ্চিত্ত এইভাবেই হলো। গল্পটার ভিতরে কিছু অলৌকিক কিছু আছে। গহনা কিভাবে চেঞ্জ হলো যার ব্যাখ্যা না অপুর কাছে আছে, না মানে কারো কাছেই নেই। তো ভালো থাকবেন সবাই। আমার অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আগামীতে আবার নতুন একটা গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।